প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 10-এর ভলিউম 1-এর, ঠিক আছে, তো যে ভলিউম 1 তার মডেল সেট 9 নিয়ে এলাম বাংলা বিষয়ের, বেঙ্গলি, ঠিক আছে, রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে আমি এই পিডিএফের মধ্যে সমস্ত যতগুলো মডেল সেট রয়েছে সমস্ত সমাধান করে দিয়েছি। অনেকে আমাদের কাছ থেকে পিডিএফ কিনছি, তোমরাও চাইলে কিনতে পারো। আর যারা যারা ফ্রিতে কাজ করতে চাও তাদের জন্য নিয়ে এসেছি। এর আগে আমরা 9টা ক্লাস এমনিভাবেই করে দিয়েছি। না দেখে থাকলে প্লেলিস্টের মধ্যে পাবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। আর যারা যারা পিডিএফ কিনে পড়ছে তারা পড়ছেই, তোমরাও যদি চাও কিনতে পারো। এই ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তোমাদের দশম শ্রেণীর সমস্ত সাবজেক্টের সমস্ত অধ্যায়ের এরকমই পিডিএফ করা হয়েছে। পিডিএফের মধ্যে প্রশ্নপত্র প্লাস মডেল সেট যতগুলো রয়েছে সমস্ত সমাধান পাবে। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত সাবজেক্টের পিডিএফ এরকমই আমরা দিচ্ছি তোমাদেরকে অল্প দামে। অবশ্যই যোগাযোগ করতে পারো কেনার জন্য। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো, প্রথমে একের একের দাগে ছাপা হয় হোক, না হয় না হোক, উক্তিটির মধ্য দিয়ে তপনের যে মানসিকতার প্রকাশ পেয়েছে তা হলো অভিমান। অপশান ঘ করবে উত্তরটি। তার ব্যাখ্যাটা একটু দেখো। তপন তার কাঁচা হাতের লেখা মেজো কাকুর বিদ্রুপ ও নতুন মেসোমশাই এর একটু কারেকশান করে দেওয়ার কথায় মানসিকভাবে আহত হয়ে এই কথাটি ভেবেছিল। তার রাগ হয়েছিল আর কি, একটু অভিমান হয়েছিল আর কি। একে দুয়ে দেখো, বাঁধলে তোমাকে বাধার কারণ উত্তর করবে উক্ত সবগুলি। ওখানে যে যে অপশানগুলো দেওয়া রয়েছে সবগুলো, তো সেদিক দিয়ে অপশান ঘ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা, স্রষ্টা যখন নিজের সৃষ্টির প্রতি অসন্তোষে বারবার পৃথিবীকে ধ্বংস করেছিল, তখন রুদ্র সমুদ্রের বাহুর প্রাচীর ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে নিভৃত অবসরে বেঁধে ফেলেছিল। একের তিনের প্রশ্ন দেখো, অনেক ধরে ধরে টাইপরাইটার লিখে গেছেন। এখানে উত্তরটা করবে সত্যজিৎ রায়। অপশান খ উত্তরটা করবে নিখুঁত হস্তাক্ষরের অধিকারী হওয়া সত্ত্বেও সত্যজিৎ রায় টাইপরাইটারে লিখতে পছন্দ করতেন বলে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে উল্লেখ আছে। একের চারে দেখো, পাখির ডাক শোনা যায়। এখানে পাখির ডাক হলো অপশান খ করো সম্বন্ধ পদ। এটা ব্যাকরণ থেকে দেওয়া হয়েছে। এখানে পাখির পদের সাথে র বিভক্তি যুক্ত হয়ে ডাক পদের সাথে সম্পর্ক স্থাপন করেছে। একের পাঁচে দেখো, বিভক্তি ছাড়াও তার বদলে পদের সঙ্গে বসে। উত্তর করবে অনুসর্গ। অনুসর্গটা বসে কারক নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় বিভক্তির বদলে অনুসর্গ ব্যবহৃত হয়। কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। বলা রয়েছে দেখো, মেজো কাকু বলেন। মেজো কাকু কী বলেন? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে মেজো কাকু তপনের গল্প লেখার প্রচেষ্টাকে বিদ্রূপ করে বলেছিল যে এখনকার সব ছেলেরাই লেখক হতে চায় এবং তপনের মতন বয়সে সবাই ওরকম গল্প লেখে। দুয়ের প্রশ্ন, পৃথিবী হয়তো বেঁচে আছে। হয়তো শব্দটি প্রয়োগ করে কবি কী বোঝাতে চেয়েছেন? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি শঙ্খ ঘোষ যুদ্ধের ভয়াবহতায় চারিদিকে অনিশ্চয়তা ও চরম অস্তিত্ব সংকটের কথা বোঝাতে হয়তো শব্দটি ব্যবহার করেছে। তিনের প্রশ্ন দেখো, দেবতাদের শান্ত হলুদ বলার কারণ কি? পাবল নেরুদার অসুখী একজন কবিতায় দেবতাদের বহু বছর ধরে মন্দিরে ধ্যানমগ্ন থেকে স্থির বা অচল হয়ে পড়েছিল দেবতারা, যা তাদের জীবন শক্তিহীনতা ও প্রাচীনতাকে হলুদ রং দিয়ে বোঝায়। আচ্ছা, দার্শনিক কাকেই বলি। কাকে বক্তা দার্শনিক বলেন? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে নিখুঁত ও সুন্দরভাবে হাতের লেখা তৈরি করতে যারা জানতেন তাদেরই লেখক রূপক অর্থে দার্শনিক বলেছেন, অথবা প্রসঙ্গভেদে যার কলমে নিবন্ধিত হতো হ্যাঁ কানে গোজা, তাকেও ইঙ্গিত করা হয়েছে। 2-5 দেখো, কারক পদ এবং অকারক পদের পার্থক্য লেখো। বাক্যে যে পদের সাথে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে তাকে কারক পদ বলে। অন্যদিকে যে পদের সাথে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাকে অকারক পদ, যেমন সম্বন্ধ ও সম্বোধন পদ বলে। কম বেশি 60 শব্দে উত্তর দাও। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি কী? তাদের অলৌকিক বলার কারণ কী? অলৌকিক ঘটনা, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের অলৌকিক ঘটনাটি হলো তপনের লেখা গল্প প্রথম দিন নামক গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় হুবহু ছাপা হয় এবং তার লেখা হিসাবে নিজের নাম হাজার হাজার মানুষের হাতে পৌঁছানো। এটাই হচ্ছে অলৌকিক ঘটনা। ব্যাখ্যা, একজন সাধারণ কিশোরের কাছে নিজের লেখা কোনো নামী পত্রিকায় ছাপা হওয়া ছিল স্বপ্নের অতীত, মানে স্বপ্নের মতন আর কি। তপন কখনো ভাবেনি যে তার কাছা হাতের লেখা সত্যিকারে ছাপার অক্ষরে বই হয়ে বেরোবে। এই অভাবনীয় প্রাপ্তি তথা তার কাছে বাস্তবের চেয়েও বেশি বিস্ময়কর বলে মনে হয়েছিল বলেই তিনি এক অলৌকিক বলেছেন।
3-2 দেখো, আমাদের পদ নেই কোনো। পদ শব্দের অর্থ কী? পদ না থাকার কারণ কি? পদ অর্থ শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবিতায় পদ বলতে সাধারণ মানুষের বাঁচার উপায় বা মুক্তির পথকে বোঝানো হয়েছে। কারণ যুদ্ধের বিভীষিকাময় পরিবেশ, সাধারণ মানুষের ডাইনে ধস বাঁয়ে গিরিখাত আর মাথার উপর বোমারু বিমানের আক্রমণ, অর্থাৎ চারিদিক থেকেই আসা মৃত্যু ও ধ্বংসের মধ্যে মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকা বা এগিয়ে যাওয়ার সমস্ত অবলম্বন হারিয়ে গেছে। এই চূড়ান্ত নিরুপায় অবস্থা বোঝাতেই বলা হয়েছে পথ নেই কোনো। কম বেশি 150 শব্দে উত্তর দাও। এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোরা। তপনের অপরিচিতি, তপন কী? এর বলতে কিসের কথা বলা হয়েছে? তপনের এমন অভিজ্ঞতার কারণ কি? পরিচয়, তপন হলো জ্ঞানচক্ষু গল্পের কিশোর নায়ক, যে লেখক হওয়ার স্বপ্ন দেখে। তৎপরতা, এর বলতে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত তপনের সেই গল্পটির কথা বলা হয়েছে, যেটি তার ছোট্ট মেসোমশাই এর সংশোধন নাম করে পাঠিয়েছিল। অভিজ্ঞতার কারণ, তপন যখন পত্রিকায় নিজের নাম ছাপা গল্পটি পড়তে যায়, সে দেখে যে তার লেখা প্রতিটি লেখা পাল্টে গেছে। ছোট্ট মেসোমশাই গল্পটি কারেকশান করার নাম করে আগাগোড়া নতুন করে লিখে দিয়েছিল। ফলে তপন নিজের নামে লেখা মৌলিকত্ব খুঁজে পায়নি। তার সৃজনশীলতার বদলে সেখানকার মেসোমশাই পাকা হাতের কলমের কথা বলেছিল। সেখানে মেসোমশাই পাকা হাতে কলমের কথা বলেছিল, যা তপনের কাছে সম্পূর্ণ অপরিচিত ও বেদনাদায়ক ঠেকেছিল। 4-2 প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটি? কিভাবে মৃত্যু হলো না? মৃত্যু কেন হলো না? 2+3 প্রশ্নটা, অথবা আর একটা প্রশ্ন, একসাথে এখানে দুটো প্রশ্ন দিয়ে দিয়েছি। দেখো, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। মানহারা মানবী কাকে বলা হয়েছে? তার কাছে কাকে কেন ক্ষমা চাইতে হবে? দেখো, প্রথম প্রশ্নের উত্তর এরকম ব্যাকেটের মধ্যে দেখিয়েছি। পরিচয়, পাবলো নেরুদা অসুখী একজন কবিতায় মেয়েটি বলতে কবির সেই প্রিয়তমাকে বোঝানো হয়েছে, যাকে তিনি দরজায় দাঁড় করিয়ে রেখে যুদ্ধে চলে গিয়েছিল। মৃত্যু না হওয়ার কারণ, যুদ্ধের চারিদিকে রক্তক্ষয়ী ধ্বংসলীলা চললেও সেই মেয়েটির মৃত্যু হয়নি। যুদ্ধের বিভীষিকা দেবালয়, গির্জা বা সাধারণ ঘরবাড়ি ধ্বংস করতে পারলেও মানুষের মনুষ্যত্ব, ভালোবাসা ও প্রতীক্ষাকে ধ্বংস করতে পারে না। কবি এখানে মেয়েটিকে অজেয় ভালোবাসার প্রতীক হিসাবে দেখিয়েছিলেন, যা কালজয়ী এবং কোনো সংঘাতেই তাকে মুছে ফেলতে কোনো সংঘাতই তাকে মুছে ফেলতে পারে না। এরপর অথবার যে প্রশ্নটা ছিল, এই জন্য দেখো অথবার প্রশ্নের উত্তর বলে দেখিয়েছি ব্যাকেটের মধ্যে। মানহারা মানবী, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় লাঞ্ছিত ও সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা শোষিত আফ্রিকা মহাদেশকে মানহারা মানবী বলা হয়েছে। ক্ষমা প্রার্থনা, কবি মতে সভ্যতার শেষ পুণ্যবাণী হবে ক্ষমা করো। যুগান্তরের কবিকে এই অপমানিত আফ্রিকার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে বলা হয়েছে। কেন ক্ষমা চাইতে হবে দেখে নাও প্রশ্নের উত্তরটা। দীর্ঘকাল ধরে তথাকথিত সভ্য ইউরোপীয় শক্তিসমূহ আফ্রিকার সাধারণ মানুষের ওপর অবর্তনীয় বা অবর্ণনীয় যেমন অত্যাচার চালিয়েছে। তারা আফ্রিকার মান সম্মান লুণ্ঠন করেছে, মানুষকে দাসে পরিণত করেছে এবং তাদের রক্তে ও চোখে জলে আফ্রিকার বনভূমি কর্মদগ্ধ করেছে। এই ঐতিহাসিক পাপচারের দায় থেকে মুক্তি করতেই এমন মানবতার সম্মান পুনরুদ্ধার দায় থেকে মুক্তি পেতে এবং মানবতার সম্মান পুনরুদ্ধার করতে সভ্য মানুষের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা জরুরি। 5 দাগে দেখো, কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5-1 প্রশ্ন, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কুশলী। লিপি কুশলীদের কাজ কী ছিল? তাদের সম্পর্কে যা জানো লেখো। লিপি কুশলীদের কাজ, শ্রীপন্ত রচিত হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ অনুযায়ী লিপি কুশলী বা ক্যালিওগ্রাফিস্টের প্রধান কাজ ছিল অত্যন্ত সুন্দর এবং সুনিপুণ হস্তাক্ষরের পুঁথি বা পাণ্ডুলিপির নকল করা। মুদ্রণ যন্ত্র আবিষ্কারের আগে তারাই কলম দিয়ে লিখে বইয়ের প্রতিলিপি তৈরি করে রাখতেন। তাদের সম্পর্কে তথ্য, প্রাচীনকালে যখন ছাপাখানা ছিল না, তখন এই লিপি কুশলীদের কদর ছিল অপরিসীম। তারা এতটাই ধৈর্যশীল ও দক্ষ ছিলেন যে তাদের হাতে লেখা ছিল নিখুঁত এবং অনেকটা টাইপ করা অক্ষরের মতন স্পষ্ট। কথিত আছে 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক 18 শতকে নাগাদ 7 টাকা কিছু কাপড় ও চাল পেয়েছিলেন। তাদের সম্মান এতই ছিল যে জমিদাররা অনেক সময় লিপিকুশলীদের ভরণ পোষণের দায়িত্ব নিতেন। পুঁথি শেষ পাতায় তারা নিজেদের পরিচয় বা সময়কাল লিখে রাখতেন। 5-2 দেখো, আমরা কালিও করতাম নিজেরাই। আমরা কারা? তারা কিভাবে কালি তৈরি করতেন। পরিচয়, এখানে আমরা বলতে লেখক শ্রীপন্থ এবং তার সমসাময়িক গ্রাম্য শৈশবের বন্ধুদের কথা বলা হয়েছে। কালি তৈরির পদ্ধতি, লেখকদের কালি তৈরির পদ্ধতি ছিল বেশ ঘরোয়া ও দেশজ।
সাধারণত তিল, ত্রিফলা, শিমুলের ছাল আর লোহার পাত্র ব্যবহার করে কালি তৈরি করার কথা বলা হয়েছে। তবে গ্রাম্য পদ্ধতিতে তারা কাঠের উনুনে কড়াইয়ে তলায় জমা হওয়া ভূষকালি লাউয়ের পাতা দিয়ে ঘষে তুলে দিয়ে একটা পাথরের বাটিতে রাখতেন, তাতে জল মিশিয়ে ভালো করে ফোটাতেন। অনেকে তাতে ভাজা চালের গুঁড়ো মেশাতেন যাতে কালি ঘন হয় অর্থাৎ মোটা হয়। এরপর খুন্তির মুখে লাল করে পুড়িয়ে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। অবশেষে সেই মিশ্রণটি কাপড়ে ছেঁকে নিলে তৈরি হতো চমৎকার নীল কালো কালি। তারপর দেখো 6 দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা 6 ব্যাকের প্রশ্ন দেখো, ক্ষিতীশ রদ্দারঝাড়ি নির্দেশ দেন না কেন? বাঙালি খাদ্যাভ্যাস সম্পর্কে ক্ষিতীশের মনোভাব ব্যক্ত করো। নির্দেশ না দেওয়ার কারণ, মতি নদীর কোন উপন্যাস থেকে এটা নেওয়া হয়েছে এই প্রশ্নটা। ক্ষিতীশ সিংহ মনে করতেন রদ্দারঝাড়ি বা অতিরিক্ত শরীরচর্চা করলে খেলোয়াড়দের শক্তি অকালে ক্ষয় হয়ে যেতে পারে, বিশেষ করে যদি সঠিক পুষ্টি বা ডায়েট না থাকে। বাঙালিদের খাদ্যাভ্যাস সম্পর্কে মনোভাব, ক্ষিতীশের মনোভাব কেমন ছিল দেখো। ক্ষিতীশ বাঙালি ভাত, ডাল, আলু ভাতে খাওয়ার অভ্যাসের ঘরোয়া বিরোধী ছিলেন। তার মতে অলিম্পিক বা আন্তর্জাতিক স্তরে লড়াই করতে হলে যে শক্তির প্রয়োজন তা কেবল ডাল ভাতে আসে না। তিনি বাঙালিদের পেট রোগা ও ভোজন রসিক বলে কটাক্ষ করতেন। তিনি বিশ্বাস করতেন বাঙালিরা স্বাদের জন্য খায়, পুষ্টির জন্য নয়। একজন সাঁতারুর জন্য তিনি ডিম, দুধ এবং কাঁচা কলার মতন প্রোটিন ও ক্যালোরি সমৃদ্ধ খাবারের ওপর জোর দিতেন। বাঙালির লুচি মিষ্টি খাওয়া শৌখিনতাকে তিনি ক্রীড়াবিদদের অগ্রগতির অন্তরায় বলে মনে করতেন। 4-2 প্রশ্ন দেখো, চারিদিকে যারা জন্মেছে তাদের তৈরি করা যায় না কেন? বাঙালির মনোযোগ সম্পর্কে ক্ষিতীশের মনোভাব ব্যক্ত করো। বক্তাকে তার এই বক্তব্যের সত্যতা কোন উপন্যাস কীভাবে প্রকাশ পেয়েছে? 2+3 প্রশ্নটার মান দেখে নাও। বক্তা, উক্তিটির বক্তা হলেন ক্ষিতীশ সিংহ। বক্তব্যের সত্যতা, ক্ষিতীশ গঙ্গায় স্নান করতে আসা সাধারণ মানুষের ভিড় দেখে আক্ষেপ করেছিল যে এত মানুষ থাকা সত্ত্বেও বাংলা থেকে ভালো খেলোয়াড় তৈরি হচ্ছে না। এর কারণ হিসাবে তিনি বাঙালিদের উদ্যোগের অভাব এবং সঠিক পরিকাঠামো অনুশীলনের বিমুখতাকে দায়ী করেছেন। উপন্যাসে দেখা যায় কোনির মতন প্রতিভাকে খুঁজে বের করতে এবং তাকে প্রতিষ্ঠিত করতে ক্ষিতীশ সমাজ ও ক্লাব রাজনীতির বিরুদ্ধে একাই লড়াই করতে হয়েছে ক্ষিতীশকে ক্ষিতীশ লক্ষ্য করেছিল যে প্রতিভার অভাব নেই, কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ এবং দরিদ্রের কারণ অনেক সম্ভাবনা খেলোয়াড়দের মাঝপথেই হারিয়ে যায়। অনেক খেলোয়াড় মাঝপথে হারিয়ে যায় কোনির কঠোর পরিশ্রমের মাধ্যমে ক্ষিতীশ প্রমাণ করতে চেয়েছিলেন যে সঠিক দিশা পেলে প্রতিকূলতার মধ্যেও চ্যাম্পিয়ন তৈরি করা সম্ভব। সবশেষে তোমাদের ইউটিউবে আছে অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলি, ঠিক আছে, বঙ্গানুবাদ যেটা চলিত গদ্য অনুবাদ দেখে নাও। ইংরেজি অনুচ্ছেদটা প্রথমে দেখে নাও। দেয়ার লিভড মেনি নাইস ইন এ হাউস that caused much harm. So the house master was complete to bring in a cat to kill them. The cat was found of catching game. The mice were now very much appealed to that cat. ঠিক আছে, তো দেখো এখানে বাংলার যে অনুবাদরা, একটি বাড়িতে অনেক ইঁদুর বাস করত, তারা প্রচুর ক্ষতি করত, তাই বাড়ির মালিক বাধ্য হয়ে সেগুলোকে মারার জন্য একটি বিড়াল নিয়ে এলেন। বিড়ালটি শিকার করতে খুব ভালোবাসত। ইঁদুরগুলো এখন বিড়ালটিকে খুব ভয় পেতে লাগলো। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 10-এর সমস্ত প্রশ্ন তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। তোমরা যদি পিডিএফ নোটটা নিতে চাও অবশ্যই পিডিএফ নোটটা আমাদের কাছ থেকে নিয়ে বাড়িতে পড়তে পারো, কম দামে পাবে। টোটাল 94টা পেজ রয়েছে, এখানে পর্ষদ প্রশ্নপত্র সমাধানও করা রয়েছে এবং যতগুলো মডেল সেট রয়েছে সমস্ত সমাধান করা রয়েছে। এছাড়া যারা নেবে না পিডিএফ, তোমরা ফ্রিতে এই রকমের ক্লাসগুলো দেখে নিও, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখতে হবে, ঠিক আছে। ক্লাসের নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। অল সাবজেক্টের আমাদের কাছ থেকে পিডিএফ পাবে, ঠিক আছে, এটুকু বলে রাখলাম। আজই অবধি সব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। এর আগে আমরা ভূগোলেরও ক্লাস করেছি, না দেখে থাকলে এই একটাই প্লেলিস্টের মধ্যে সমস্ত সাবজেক্টের ক্লাস ঢোকানো থাকবে। প্লেলিস্টটা চেক করবে, এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে বা প্রতিটা ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট মডেল সেট 11 নিয়ে।